সকাল থেকে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, থেকে থেকে জোরে বাজও পড়ছে। হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামল, ভিজিয়ে দিল মাটির বুক। ঝড় হয় আছড়ে পড়ছে গাছের ডালপালা, সাথে গাছের আম জাম। বৃষ্টির রেশ বেশি হচ্ছে, তত আরও আনন্দে মেতে উঠছে কৃষক। কিছুদিন যাবত না হওয়া বৃষ্টি হওয়াতে মাঠে পানি নেই, ধান ক্ষেত শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। সেচ ব্যবস্থা থাকলেও বৃষ্টির পানি বেশি উপকারী। মিথি ঘরের জানালা দিয়ে উকি দিচ্ছে ঝড় হওয়া থামছে কিনা। মিথি ঘরের জানালা দিয়ে উকি দিচ্ছে ঝড় হাওয়া থামছে কিনা। বাজনা পড়লে মিথি এতক্ষণে দৌড় লাগাতো বৃষ্টিতে ভিজতে। বিদ্যুৎ চমকালে মিথি প্রচণ্ড ভয় পায়, তাই বাধ্য হয়ে ঘরে বসে আছে। ঘর থেকে দেখছে বাহিরে তাদের আম গাছ থেকে অনেকগুলো আম পড়েছে। বাগানে নিশ্চয়ই আম ভরে আছে। ঝড় আসলেই কত আম পড়ে থাকে, লাভের থেকে ক্ষতি হলেও অবুঝ মনে এটাই বড় আনন্দময় মনে হয়। রীতি তাদের বারান্দা থেকে ডাকছে, মিথি আপা। মিথি রীতির ডাক শুনে বাহির হলো বারান্দায়। মাথা উঁচু করে দেয়ালের ওপাশে থাকা রীতির উত্তরে বলল, হ্যাঁ বল, কি হয়েছে? রীতি চেয়ারে উঠে দেয়াল উপরে উঠে মিথিকে দেখতে পেল। আশেপাশে তাকে ফিসফিস করে বলল, চলো বৃষ্টিতে ভিজি আর আম কুড়িয়ে আনি। হামিদ চাচার আম বাগানের আমগুলো বেশি মিষ্টি। কাল নাফিস ভাই একটা চুরি করে এনে দিয়েছিল, ঝাল ঝাল আম মাখা করলে বেশ জমবে। মিথি মাথা বাড়িয়ে আকাশের দিকে তাকালো। বৃষ্টির রেশ কমেনি, বাজনা পড়লেও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বাজ এবং বিদ্যুৎ চমকানো দুটোই ভয় পায় সে, তাই বলল, আম্মা দেখতে পেলে তো যাইতে দিবে না? আগেরবার বৃষ্টিতে ভিজে কি জ্বর বাঁধালাম দেখিসনি? আম্মা কেমন বকেছিল শুনিসনি? তবুও যাব, কিন্তু বৃষ্টি একটু কমুক, ঝড় হাওয়া স্থির হোক, একটু অপেক্ষা করি। রীতি মাথা নাড়ালো, আবারও আগের মতো ধীরে বলল, ডাক দিও, আমি এখানে আছি, আম্মা যেন শুনতে না পায়। কিরে রীতি, ওখানে কি করছিস? রীতি তার মায়ের প্রশ্নে থতমত খেল। মিথিকে বলল, আম্মা ডাকছে, আমি কিছু একটা বলে কয়ে আসি। বলে মিথি নেমে পড়ল, দৌড় লাগালো মায়ের ঘরে। মিথি তার কাণ্ডে হাসল। বয়স ছোট হলেও একসাথে দুজনের সময় কাটে, কখনো পুকুর পাড়ে বসে, কখনো বা পুরো গ্রাম চষে। প্রহর নিজের ঘরে বসে বই পড়ছে। প্রায় সকালে খেয়ে সে ঘুম দিয়েছে। এই বৃষ্টির মধ্যে কোথায় বা যাবে? বৃষ্টির দিনে ঘুম যেমন আরামের, তেমনি বইপ্রিয় মানুষের জন্য বৃষ্টির দিনে বই পড়াও একটা উপভোগের জন্য সময়। প্রহরের হাতে হুমায়ুন আহমেদের বই কোথাও নেই, বইটি রয়েছে। এই বইটা সে কয়েকবার পড়েছে, তবুও ভালো লাগে তাই পড়ে। কোথাও একটা বাকের ভাইয়ের সাথে সে নিজের মিল পায়। বাকের ভাই যেমন পায়নি তার মুনাকে, হয়তো সেও পাবে না তার প্রিয় নামে ডাকা শুক্তারাকে। বাকের ভাইয়ের ফাঁসি যেমন কাঁদিয়েছে সবাইকে, আমার মনকে কাঁদাবে কেবল সে। পার্থক্য শুধু এতটুকু, বাকের ভাই মৃত আর সে জীবিত নামক হয়ে পৃথিবীতে রয়ে যাবে। প্রহর এবার বইখানা বন্ধ করলো। জানালা খোলা রেখেছে, যার কারণে হাওয়া এসে বইয়ের পাতা লণ্ডভণ্ড করে দিচ্ছে। বই বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। ঘরের কোণে থাকা তার মায়ের ছবিটার দিকে তাকিয়ে থাকলো। কিছু সময় অতিবাহিত হওয়ার পর নিজের মনে আওড়ালো, তুমি কেন চলে গেলে? তুমি থাকলে আমার জীবনটা আজ অন্যরকম হতো। কাউকে হারানোর ভয় তাড়া করে বেরোতো না, কেউ সীমান্তের তার কাটা বিছিয়ে দিত না, পরিবারহীন ছেলে হয়ে বাঁচতে হতো না, ভালোবাসার মিথ্যে জালে ফাঁসতে হতো না। পৃথিবী বড় নিষ্ঠুর মা, তুমি ব্যতীত কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না। প্রহর বাবা, আসিস? প্রহর চোখের জলটুকু লুকিয়ে ফেলল, দুহাতে চোখের জল মুছে নিল। দরজার কাছে সুচরিতা বেগমকে দেখে হাসি মুখে জানতে চাইল, হ্যাঁ বলো মামিমা, কিছু দরকার? হ্যাঁ দেখ না বাবা, তোর মামা জমির আইল কাটতে পাশি মাঠে গেল, ছাতা নিয়ে যায়নি, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাবে।
এই ছাতাটা দিয়ে আয় তো। কত করে বললাম ছাতা নিয়ে গেল না। মানুষটা কথা শোনে না, পরে দেখব অসুস্থ হয়ে পড়ে থাকবে, তখন আমাকেই যত্ন করতে হবে। প্রহর তাদের ভালোবাসা আর সুচরিতা বেগমের যত্ন দেখে মুগ্ধ হয়। ভালোবাসা আসলেই সুন্দর, মানুষটা সুন্দর মনের, তাই তো সবাইকে আগলে রাখে, ভালোবেসে আপন করে নেয়। প্রহর ছাতাটা নিল, হেসে বলল, তুমি সেবা করো বলেই মামা অসুস্থ হয়ে যায়। ছাতা নিয়ে গেলে জ্বর বাঁধবে না, যত্ন পাবে না, তাই নিয়ে যায়নি, বুঝছো? সুচরিতা বেগম মুচকি হাসল, মুখে আঁচল চেপে হাসি আড়াল করল। প্রহর যেতে নিয়েও আবারও আসলো সুচরিতা বেগমে। আসতে দেখে বলল, কিছু বলবি? প্রহর আশেপাশে তাকালো, কেউ নেই, এটা সময় প্রীতি আপার সাথে কথা বলবে। সুচরিতার চোখ চকচক করে উঠল। কতদিন হলো মেয়েকে দেখা তো দূর, কথাও বলেনি। যেদিন সবার বিরুদ্ধে গিয়ে সে ছেলের হাত ধরে বেরিয়ে গেল, সেদিন থেকে তার নাম এ বাড়িতে কেউ নেয় না। শমশের দেওয়ান এবং তার সব ছেলেদের একই মতো, যে মেয়ে বংশের নাম ডুবিয়েছে, আবার একটা নিচু ঘরের ছেলের হাত ধরে চলে গিয়েছে, তার নাম উচ্চারণ হবে না। সে থেকে 10 বছর কেটে গিয়েছে, মেয়ের সাথে যোগাযোগ হয়নি। সুচরিতা চকচকে অশ্রুসিক্ত চোখে বলল, ওর সাথে তোর যোগাযোগ হয়? হ্যাঁ, আপাতত ঢাকায় থাকে। ভাগ্যের জেরে একদিন ভার্সিটি থেকে ফেরার পথে দেখা হয়েছিল কিছু মাস আগে। তোমরা যাকে অবহেলা, বেকার, নিচু ঘরের বলে মেনে নাওনি, সে আজ সরকারি চাকরি করে। প্রীতি আপা সুখে আছে তার স্বামী সন্তান নিয়ে। জানো, পিসিটা একদম আপার মতোই দেখতে। আপা যখন বলল আমি তার মামা হই, কি সুন্দর মিষ্টি কণ্ঠে ডাকছিল মামা বলে। সুচরিতা বেগম যেন আরো নরম হয়ে গেল, চোখের কোণে টইটুম্বুর করছে জল। ভয়ে কিছু বলতে পারেন না, চোরা চোখে ভয়ে আশেপাশে তাকে জিজ্ঞেস করলো, একবার কথা বলিয়ে দে। কতদিন কথা বলি না মেয়েটার সাথে। এখন না, রাতে কথা বলবো, এখন আমি যাই। প্রহর তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সুচরিতা বেগম খুশি হলো, আরেকটা কিছু বলার জন্য উদ্যত হলো, কিন্তু প্রহর ততক্ষণে সিঁড়ি বেয়ে নামছে, তাই আর পিছু ডাকলো না, চলে গেল নিজের ঘরে। প্রহর নামতে হুট করে সানিয়া ইচ্ছে করে ধাক্কা দিল। কিছুটা গায়ে ঢলে পড়ার মতো হতেই প্রহর ছিটকে সরে আসলো। প্রহর বুঝতে পারল সে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। রাগে দাঁত চেপে কিছু বলতে নিবে, তার আগেই সানিয়া ন্যাকামো করে বলতে লাগলো, দুঃখিত দেবরজি, আসলে দেখতে পাইনি। তুমি আবার অন্য কিছু মনে করো না, আমি কিন্তু তোমায় দেখতে পাইনি। এরকম আরও অনেক কথা বলে ভালো সাজার চেষ্টা করলো। প্রহরের ভুরু কুঁচকে এলো। সানিয়ার চোরা দৃষ্টি লক্ষ্য করে বাম সাইডে তাকালো, দেখলো মিলন দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার দিকেই। এবার বুঝলো তার এমন ন্যাকামোর অর্থ। মিলন তখন উপস্থিত হলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমার বউকে জিজ্ঞেস করো। তোমার বউ যা ভদ্র আর এত ভালো, কি বলবো, কোত্থেকে পেলে এমন রমণী? মিলন সানিয়ার দিকে তাকাতে বলল, তেমন কিছু না, ভুল করে ধাক্কা লেগেছিল তাই। তুমি যাও প্রহর, কোথায় যাচ্ছিলে? প্রহর চলে গেল। সানিয়া মিলনের সাথে ঘরে যেতে যেতে একবার পিছনে তাকালো। প্রহরের দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে কিছু কথা আওড়ালো, যা সে ব্যতীত কেউ জানল না। আজ বৃষ্টির কারণে মানিক সাহেব দোকানে যায়নি, অন্য কর্মচারীরা সব সামলাবে। মোহনিয়া বেগম আর মানিক সাহেব ঘরে বসে গল্প করছেন। পাশের আর এক ঘরে তার দাদি শুয়ে আছে। মিথি ফিসফিস করে রীতিকে ডাকলো। রীতি দৌড়ে আসলো, সে যেন এই ডাকের অপেক্ষায় ছিল। মিথি তখন বলল, এখন চল, বৃষ্টির রেশ অনেকটা কমেছে আর বিদ্যুৎ তো চমকাচ্ছে না। রীতি ঠিক আছে বলেই ছুটল। মিথি নিঃশব্দে চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেল। দরজা পেরিয়ে বাড়ির সামনে ফাঁকা খেলায় আসতে রীতির দেখা মিলল। মিথি আজ আগেই বলল, কোনোভাবে যদি আজ প্রহর ভাইকে দেখে আমাকে একা রেখে পালিয়েছিস, তবে তোকে আজ ভর্তা বানাবো। অবশ্য বৃষ্টির মধ্যে তিনি বেরোবেন না। রীতি মাথা নাড়িয়ে পালাবে না বলল। দুজনে ছুটল অন্যদের আম বাগানের দিকে। তাদের নিজের আম বাগানের আম ভালো লাগে না, অন্যের বাগানের জিনিস চুরি করে খেতেই মজাই আলাদা।
যেতে যেতে পথে আরও কয়েকটা বাচ্চার দেখা মিলল। তারা আম কুড়াতে বাহির হয়েছে। একজন মিথিকে দেখে বলল, মিথি বুবু, মেলায় যাইবা না? মিথি যেতে যেতে থেমে গেল, জানতে চাইল, আজ আবার কিসের মেলা? আজ তো সামনের গ্রামে মেলা আছে, আমরা যাব, তুমি যাবে? মিথি একটা আম কুড়িয়ে নিল পাশে থেকে, কামড় দিয়ে উত্তর দিল, মেলা যাওয়ার বয়স নেই, আব্বা আম্মা একা যাইতে দিবে না, এখন বড় হয়ে গেছি রে, মেলায় কত রকমের মানুষ আসে। মিথির কথা শেষ হতেই রীতি বলল, আপা তাহলে আমি যাব। যা, কাদা পানির মধ্যে তোরে কে নিয়ে যাবে? কেন, পিয়াস ভাই নিয়ে যাবে, আগের বার যে নিয়ে গেছিল। শোনো মিথি আপু, পিয়াস ভাইয়ের সাথে তোমার বিয়ে দিব, তাহলে পিয়াস ভাই যেখানে চাইব নিয়ে যাবে, সে ছাড়া তো কেউ নিয়ে যায় না। মিথি বাঁকা চোখে তাকালো, পা থামিয়ে চোখ ছোট করে রেগে তাকে বলল, কি বললি? রীতি আমতা আমতা করে বলল, না কিছু না। একটু পর আবার বলল, পিয়াস ভাইয়ের সাথে তোমার বিয়ে দেব, বলে দৌড় লাগালো। মিথিও তাকে ধরতে ছুটলো তার পিছু পিছু। রীতি তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আবার বলল, ছোটবেলায় নাকি প্রহর ভাইয়ের বউ হতে চাইতে? প্রহর ভাইও মন্দ না, কিন্তু কেমন চুপচাপ থাকে আর সব কিছুতে মানা করে, আমি তারে ভয় পাই একটু। মিথি থামল। রীতির প্রত্যুত্তরে আনমনে উত্তর দিল, বাস্তবতা মানুষকে চুপ থাকতে শেখায়। তিনিও তেমনি বাস্তবতার জালে বন্দী, নিজেকে ভাবেন একা, তাই তো নিঃসঙ্গ তাকে কুড়ে খায় যখন পায় দেখা। মিথি আর রীতি ব্যাগ ভর্তি আম কুড়িয়ে নিয়ে আসছিল। হুট করে রীতির চোখ যায় তাদের আম বাগানের দিকে। মিথির হাত ঝাঁকিয়ে বলল, ওটা প্রহর ভাই না? মিথি তাকালো, তাদের থেকে একটু দূরে দেখল, হ্যাঁ প্রহর ভাই, কিন্তু তিনি এমন নিস্তব্ধ কাকতারুয়ার ন্যায় ঠায় দাঁড়িয়ে আছেন কেন? বৃষ্টি কি ওনার পছন্দ না? তবে নির্জীবের মতো দাঁড়িয়ে থাকবে কেন? রীতি তখনই হাত টানলো আর বলল, চলো তাড়াতাড়ি, প্রহর ভাই দেখলে আবার বলবে কোত্থেকে আম নিয়ে আসলাম। মিথি গেল না, ওকে বলল, তুই যা, আমি আসছি। রীতি কোনো কথা না বলে ছুটল। ভয়ের সামনে সে নেই। মিথি প্রহরের দিকে তাকে ধীরে ধীরে তার দিকে অগ্রসর হলো। হাতের ছাতাটা একটা বাচ্চা ছেলে তাকে দিয়ে ওই গ্রামে ভিজে গেল। প্রহর ঠায় দাঁড়িয়ে জীবনের হিসাব নিকাশ করছিল। হুট করে তার পাশে কার অস্তিত্ব টের পেয়ে ঘুরে তাকালো। মিথি খানিকটা চমকে উঠল। প্রহরের চোখ লাল হয়ে গেছে, মুখটা কেমন যেন লাগছে। প্রহর এক দৃষ্টিতে চেয়ে আছে মিথির পানে। হাতের ছাতাটা শক্ত করে ধরে মিথি প্রশ্ন করল, এখানে দাঁড়িয়ে ভিজছেন কেন? আমাদের জ্ঞান দেন, কিন্তু নিজে মানেন না। হাতের আঙুলের দিকে দেখুন, কতক্ষণ থেকে ভিজছেন যে সাদা হয়ে গেছে। প্রহর দৃষ্টি নামালো, এক পলক চেয়ে মাঠের পানে তাকালো, উত্তরে বলল, বৃষ্টি তারও প্রিয়, তাই ভিজছি আর তাকে উপলব্ধি করছি। বাস্তবে কি আর তার সাথে বৃষ্টি বিলাসের সুযোগ হবে? সে তো অন্য কারো ঘরের বৃষ্টি বিলাসিনী রানী হবে। কে সে? আশেপাশে থাকে যে, বলে চমৎকার হাসল প্রহর। মিথির শরীর কেঁপে উঠল ঠান্ডায়। প্রহরের হাসি যেন শীতলতা আরও বাড়িয়ে দিল। আশেপাশে বলতে কে? শ্রাবণী আপা নয় তো? এতটুকু ভাবতে মিথির চমকে উঠল। হ্যাঁ, শ্রাবণী আপা হতে পারে, কারণ তার কাল বাদে পরশু বিয়ে। তাকে হারিয়ে ফেলবে এ কথা সেদিনের বলা কথার সাথে সে মিলালো। বাড়ি যা, ঠান্ডা লাগবে। প্রহরের আদেশের সুরে বলা কথায় মিথি ভাবনা থেকে বেরোলো, বলল, আপনিও চলেন। এখানে থেকে কি করবেন? প্রহর আবার তাকালো। ঠান্ডায় কাঁপতে থাকা মেয়েটার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। কোনো কথা না বলে পা চালালো। মিথি চোখ তুলে তার চলা দেখে সেও দৌড়ে গিয়ে পাশে দাঁড়ালো। পাশাপাশি হয়ে পা চালালো একসাথে। মিথির দৃষ্টি অন্যদিকে থাকলেও প্রহরের দৃষ্টি তারই পানে। বৃষ্টি পছন্দ, তাহলে কাঁপছিস কেন? ঠান্ডা লাগছে। বৃষ্টির পানি অনেক ঠান্ডা, তবু ভিজতে মজা লাগে। মেয়ে মানুষের মন বোঝা বড় দায়, নিজেও জানে না তারা কি চায়। মিথি চকিত নয়নে তাকালো, থেমে জিজ্ঞেস করলো, আপনি কি চান বলুন তো? আপনাকে তো আমিও বুঝি না। আমি চাই আমার হৃদয় আকাশে বৃষ্টি হয়ে নামুক সে। বৃষ্টি হতে দুপুর হতে বৃষ্টি থেমে গেছে। এখন সময়টা বিকেল। চারিদিকে কাদা পানি, যাতা অবস্থা। হাঁটতে গিয়ে কেউ পিছলে পড়ছে,
তা দেখে মিতি, রীতি আর রুহেল গড়াগড়ি খাচ্ছে। তখনই আগমন হলো পিয়াসের। রীতি তাকে দেখে আবদার জুড়ল, পিয়াস ভাই, সামনের গ্রামে মেলা হচ্ছে, নিয়ে যাবে না? পিয়াস তাদের সামনে দাঁড়ালো, বলল, এই কাদা পানির মধ্যেও যাবি? গ্রামের মধ্যে পাকা কাদা, রাস্তা তো আর কাদা নেই। পিয়াস রাজি হলো, বলল, ঠিক আছে, তৈরি হ, আমি একটু পর তৈরি হয়ে নিয়ে যাব। রীতি আনন্দে আত্মহারা হলো। পিয়াস হাসলো, মিথির দিকে সে জিজ্ঞেস করলো, তোর জন্য কিছু আনবো? মিথি খুশি হলো, হেসে বলল, কাঁচের চুড়ি আর আলতা এনো। পিয়াস হেসে উঠল, বলল, সবসময় শুধু চুড়ি? এত চুড়ি দিয়ে কি করিস? কাঁচের চুড়ি ভালো লাগে, আপনি ছেলে মানুষ, তা বুঝবেন না। পিয়াস চলে গেল। রুহেল হতাশে বলল, আমারই কেউ জিজ্ঞেস করে না আমার জন্য কি আনবে? মিথি রেগে তাকালো, বলল, তোর বোনকে তুই নিয়ে যাচ্ছিস না কেন? অন্য কারো কাছে আবদার করছে, কেমন ভাই তুই? রুহেলের আবারও হতাশাময় উত্তর, আর মেলা, আমার জীবনটাই হয়ে গেছে খেলা। মিথি আর রীতি সেখান থেকে উঠে গেল। রুহেলের হতাশাময় ফাজলামো কথা তাদের ভালো লাগছে না। রুহেল প্রহরকে দেখে বলল, প্রহর ভাই, চলেন মেলায় যাই। প্রহরের সোজাসাপটা উত্তর, আমি মেলায় যাই না। এতটুকু কথা মিথির কানে পৌঁছালো। মিথি প্রহরের মুখের দিকে তাকালো। শ্যামলা মুখখানায় কিছুটা অসহ্য বেদনার ছায়া। হয়তো শ্রাবণীর জন্য। ভুল ভাবনা নিয়ে সে চলে গেল। রীতি যেতে যেতে বলল, প্রহর ভাই বাদ, সে মেলায় যায় না। বিয়ের পর তোমার জন্য চুড়ি আলতাও এনে দিব না, আমায়ও মেলায় নিয়ে যাবে না, তাই সে বাদ। পিয়াস ভাই ঠিক আছে, কত ভালো, তাকেই দুলাভাই হিসেবে মানতে রাজি। কত সুন্দর, তোমার পছন্দ, শোনো, আবদারও রাখে, বড় আব্বাকে বলবো তার সাথে তোমার দিতে। মিথি শুনল, তবে এবার আর কিছু বলল না, বলার ইচ্ছে করল না, নয়তো বা অন্য কিছু কারণেও হতে পারে। এখন যাবে সে তার প্রিয় পুকুর পাড়ে। তখন সন্ধ্যা, সূর্য ঘোমটা দিয়েছে কিছুক্ষণ আগেই। কৃষকেরা ঘরে ফিরেছে, বাচ্চারা পড়তে বসেছে, মায়ের ব্যস্ত হয়েছে রান্নার কাজে। মাঠঘাট পানিতে টইটুম্বুর হয়ে গেছে, পুকুরের কানায় কানায় হয়ে গেছে একদিনের বৃষ্টিতে। এখন প্রবল বাতাস বইছে, মাঝে মাঝে কোলা ব্যাঙের ডাক ভেসে আসছে। মিথি দুপুরের আমগুলো কেটে রেখেছে, ঝাল পুড়িয়েছে, মাখবে বলে অপেক্ষা করছে শুধু রীতি আসার। সে মেলায় গিয়েছে, এখনো আসেনি। মানিক সাহেব তখনই বাহির থেকে আসলেন, হাতে ছোট জাল, যেখানে কতগুলো মাছ গেঁথে আছে, পুঁটি, কই, টাকি, ট্যাংরা, এসব মাছ। গ্রামে বর্ষার সময় মাঠে কত মাছ পাওয়া যায়, সেসব মাছ পুকুরে চাষ করা মাছের থেকে বেশি সুস্বাদু। বিশেষ করে মিথির ছোট মাছ বেশি পছন্দ। এতগুলো মাছ দেখে মিথি দৌড়ে উঠোন থেকে আসলো। মোহনিয়া বেগম রান্না বসিয়েছে, তাই সে বাবার সাথে মাছ জাল থেকে ছাড়াচ্ছে। আব্বা, এত মাছ কই পেলে? আমাদের জমির ওদিকটায় পানির স্রোত যাচ্ছে, পাশে বিল, এজন্য এত মাছ পাইলাম। রাতে আবার জাল ফেলে আসবো, সকালে বেশি পড়বে। মিথি খুশি হলো। মোহনিয়া বেগম তখনই রান্নাঘর থেকে বেরোলো, এত মাছ দেখে বলল, এত মাছ রীতিদের একটু দিয়ে আয়। মানিক সাহেব বলল, ছোট জন মাছ ধরেছে, পারলে ওই বাড়ি দিয়ে আসো, বড় আব্বা ছোট মাছ পছন্দ করেন। মোহনিয়া বেগম একটা বালতিতে করে কিছু মাছ নিলেন। মিথিকে বলল, মাছগুলো বড় ভাবিকে দিস। মিথি মাথা নেড়ে বালতি নিয়ে ছুটল। হলিন্দ নীরে প্রবেশ করতে দেখল মেরিনা আর অরুণা বসে আছে উঠোনে। মিথি থমকে দাঁড়ালো। মেরিনার দৃষ্টি তার দিকে, তবে আজ স্বাভাবিক আছে, কিন্তু কিছু বলল না। অরুণা বলল, হাতে কি? ছোট মাছ আম্মা পাঠালো। বড় মা কোথায়? বড় ভাইয়ের জ্বর এসেছে, ঘরে জলপট্টি দিয়ে দিচ্ছে। ও, তাহলে মাছগুলো কাকে দিব? অরুণা সানিয়াকে ডাকলো। সানিয়া দৌড়ে আসলো, মিথির দিকে তাকালো। হাতে মাছের বালতি দেখে ডাকার কারণ বুঝতে পারলো। মিথির দিকে বিরক্তি নিয়ে তাকে অরুণাকে বলল, হ্যাঁ আম্মা বলুন। মাছগুলো নিয়ে গিয়ে আনিসের মাকে দাও, সে একা পারবে না, তুমিও হাত লাগিও, আমরা রান্না জোগাড় করব। সানিয়া কিছু বলল না। মিথির হাত থেকে ঝটকা দিয়ে বালতিটা নিল, ভেতরে ভেতরে রাখলেও মুখে প্রকাশ করল না। চলে গেল কলপারের দিকে রাখতে। মিথি আশেপাশে একবার তাকালো, কাউকে দেখা গেল না। শ্রাবণী আর নবনী ঘর থেকে বেরোয় না। শার্লিন তখন নিচে নামলো। মিথি তাকে দেখে বলল,
আপা চলো আম মাখাবো, তুমি খাবে না? আম মাখার কথা শুনতেই তার জিভে জল আসলো। ঝটপট বলল, খাবো না মানে? এক্ষুনি চলো। শার্লিন মিথির পথে হাঁটা দিল। গেট পেরোতে বাইকের শব্দ আর আলো ভেসে আসলো। দুজনে থেমে গেল। রীতির কণ্ঠ শোনা যাচ্ছে, তার মানে মেলা থেকে এসেছে। বাইক থামতে রীতি নেমে দৌড়ে আসলো। পিয়াসও নেমে আসলো। পিছন থেকে মিলল নবনীর। রীতি তো সেই খুশি মেলায় যেতে পেরে। মিথি ভাবছে নবনী আবার কখন গেল, দেখলাম না তো। নবনী নামতে গিয়ে পায়ে কাদা লেগেছে বিধায় সে বাড়ির ভেতরে গেল। পিয়াস মিথির সামনে 2 ডজন লাল নীল কাঁচের চুড়ি আর আলতা টানিয়ে ধরল। মিথি খুশিতে যেন নেচে উঠল, হাতে নিয়ে বলল, ধন্যবাদ পিয়াস ভাই। পিয়াস হাসলো, মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। প্রিয়জনের মুখের হাসি যে তৃপ্তি দেয় কেবল আমি জানি। তখনই শার্লিন পাশ থেকে বলল, আমার কই পিয়াস ভাই, আমার জন্য কিছু আনোনি? পিয়াস আরেক হাত থেকে ওর চুড়ি দিল, বলল, সবার জন্য এনেছি, এগুলো নিয়ে যা মিথি। বলে জিলাপি, খাজা, বাতাসার প্যাকেট বের করে দিল। মিথি নিল, শার্লিনকে নিয়ে বাড়িতে গেল। রীতিকে ডাক হাঁকলো একটু পর আসতে। সবাই তখন স্থান ত্যাগ করলো। দূর থেকে দেখে কেউ একজন ফিসেল হাসলো। দাঁড়িয়ে রইল আধারে হারিয়ে যাওয়া শুভ্র মেঘের পানে, যার রং এখন কালো বেশে সেজেছে। দিনে যে আকাশ চকচক করে, রাতে সে আধারিতে নিমজ্জিত হয়ে পরিবর্তন হয় তার রূপের। মিথি আর শার্লিন সবে উঠোনে উঠতে যাবে, তখনই পা পিছলে ধপ করে পড়ে গেল। ধপার শব্দের সাথে ব্যথাতুর চিৎকারে দৌড়ে এলো মোহনিয়া বেগম। এসে দেখে মিথি পড়ে গেছে। হাতে থাকা কাঁচের চুড়িগুলো ভেঙে গেছে, হাতে গেঁথে গেছে, হাত থেকে গল গল করে রক্ত পড়ছে। মোহনিয়া বেগম মেয়ের হাতে শাড়ির আঁচল চেপে ধরল। তখনই প্রহরের আগমন হলো। বলল, কি হয়েছে? মিথি চিৎকার করলো নাকি? কথাটুকু বলতেই নজর গেল মিথি মাটিতে বসে আছে, হাত থেকে রক্ত পড়ছে। মোহনিয়া বেগম ততক্ষণে ঘরে গেছেন ঔষধ আনতে। শার্লিন হাতে গেঁথে যাওয়া চুরির টুকরো বাহির করতে গেলে মিথি ব্যথায় চোখ বন্ধ করে মৃদু চেঁচাচ্ছে। প্রহর বসে পড়ল। শার্লিনকে সরিয়ে নিজে মিথির হাতটা ধরল। অশ্রু টলমলে চোখের দিকে একবার তাকিয়ে আলতো করে চুরির টুকরোগুলো বাহির করল, যেন ব্যথা না পায়। মিথি চোখ বন্ধ করে আছে। প্রহর এবার বলল, চোখ খোল। মোহনিয়া বেগম ততক্ষণে ভায়োডিন আর তুলো এনেছে। প্রহর তুলো দিয়ে রক্ত পরিষ্কার করে ভায়োডিন দিয়ে দিল। ব্যান্ডেজ না থাকায় নতুন কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দিল। ক্ষত গভীর না হলে অনেক জায়গায় কেটেছে। প্রহরের হাতে এখনো মিথির হাত। অনুভূতির থেকে তীব্র ব্যথা অনুভব করছে সে। যার সাথে হবে না সন্ধি, তার হাত ক্ষণিকের জন্য ধরা পড়ে কষ্টকর। মিথি চোখ খুলে হাতের দিকে না তাকিয়ে ভাঙা চুড়িগুলো তাকাচ্ছে। প্রহর ধীরে বলল, ব্যথা বেশি করছে? ধীর কণ্ঠে মানুষটার শীতল কণ্ঠ শুনে মিথি তাকালো, চোখে চোখ পড়ল। অজানা অনুভূতি বয়ে গেল দুজনের মনে। এই অনুভূতিকে অনুভব করে না কেউ, বা নামহীন অনুভূতি ভেবে উড়িয়ে দেয়। মিথি মাথা নাড়িয়ে বলল, অল্প, সমস্যা হবে না বলে উঠে দাঁড়ালো, কিন্তু পায়েও ব্যথা অনুভব করে পড়ে যেতে নিল। পড়ে যাওয়ার আগেই প্রহর 2 হাতে আগলে নিল মিথির হাত, আবার সেকেন্ডে ছেড়ে দিল। মিথি ততক্ষণে দাঁড়ালো। মোহনিয়া বেগম মিথিকে নিয়ে ঘরে এলো। প্রহর দাঁড়িয়ে রইল। যে অনুভূতি তার মধ্যে প্রবাহিত হচ্ছে তা কেবল যন্ত্রণা বাড়াবে। শার্লিন চুপ করে এতক্ষণ দেখল। প্রহরের দিকে তার ভিন্ন দৃষ্টি ছিল। প্রহর বাড়ি থেকে বেরিয়ে আসলো, পিছু পিছু শার্লিনও আসলো। পিয়াস সবে বাড়ি থেকে বেরিয়েছে, তখনই শার্লিন আর প্রহরকে মিথিদের বাড়ি থেকে বেরোতে দেখে জিজ্ঞেস করলো, দুজনে একসাথে মিথি কই? শার্লিন জবাব দিল, মিথি পড়ে গিয়ে হাতে কাঁচের চুড়ি ভেঙে গেঁথে গেছিল। এতটুকু শুনতে পিয়াস তাদের বাড়ির দিকে এগোলো। শার্লিন চেয়ে রইল তার পানে। প্রহর নিশ্চুপ, একবার তাকালো, তারপর অলিন্দ নীরে প্রবেশ করল। কিছুক্ষণ নিজের সাথে অঙ্ক কষল। হিসাব মিলছে না, তাই পা বাড়ালো তার নীরে। শমশের দেওয়ান ছেলেদের নিয়ে বৈঠক বসিয়েছেন নাতনির বিয়ের সব আয়োজন নিয়ে। কাকে কাকে দাওয়াত দেওয়া বাকি সেগুলো হিসেব করছে। সাহার দেওয়ান বলছেন, সব মেয়ের বিয়েতে কিছু ত্রুটি রাখবেন না।
সুলাইমান দেওয়ান জ্বরে গায়ে শাল জড়িয়ে চুপ করে শুনছে। পিয়াস তখনই আসলো। শমশের দেওয়ান তাকে দেখে বলল, ডেকোরেটর সব ঠিকঠাক? সনোয়ার কবে আসবে শিয়াব কিছু বলেছে? হ্যাঁ, সব ঠিক করা আছে, কালকে সকালে এসে সাজাবে সব। আর শিয়াব বলল, আজ রাতে গাড়িতে উঠবে, কাল ভোরে আসবে। চাচুর ছুটি মাত্র 4 দিন দিয়েছে। শাকিরের স্কুল আছে, চাচিরও কাজ আছে, সেজন্য বলেছে বেশি দিন থাকতে পারবে না। শমশের দেওয়ান এবার সেলিমকে বলল, বিনু আসলে তোমার বউকে বলবে যেন বাড়াবাড়ি না করে। তোমাদের ভাগ্য খারাপ, সেখানে অন্যের দোষ দিয়ে লাভ নেই। সে অতিথি হিসেবে আসবে। সেলিম মাথা নাড়ল, উঠে গেল। তখনই বিনু সেলিমকে ভালোবাসতে, এটা সবাই জেনেছিল। সেলিমের সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ভালোবাসত মেরিনাকে, তাই তো তাকেই বিয়ে করেছিল। বিনু সেদিন কেঁদে কেঁদে বলেছিল, যদি আমায় আশ্রয় না দিতে তবে ভালোবাসা তৈরি হতো না। যদি পছন্দ নাই করতে তবে প্রেমের কথা বললে হাসতে কেন? কেন বলতে না আমি অন্য কাউকে পছন্দ করি? এর জবাব সে দিতে পারেনি। সে মজা ভেবে উড়িয়ে দিত, সিরিয়াস ছিল না। সে বোঝেনি, যখন বুঝেছে তখন অনেক দেরি হয়ে গেছে। বিনুর অশ্রুসিক্ত চোখ তার মন গোলাতে পারেনি। সেখানে বসত ছিল অন্যজনের। সে অশ্রুর মূল্য হয়তো দিতে হচ্ছে অসুখী জীবন দিয়ে। ভোরবেলা মিথির ঘুম ভাঙল আর মোড়া দিয়ে উঠল। এখনো সূর্য ওঠেনি। হাতের দিকে তাকালো। ব্যথা স্বল্প আছে, কিন্তু তার কাছে গুরুত্বহীন। এমন ব্যথা খেলতে ছুটতে গিয়ে কত পেয়েছে। তবে তার খারাপ লাগা তার পছন্দের ছুরি ভেঙেছে বলে। মন খারাপটা ভালো করতে জানালা খুলল ভোরের হাওয়া খেতে। উপরের দুটো জানালা খোলা থাকে, শুধু নিচের জানালার পাকা দুটো খোলার সঙ্গে সঙ্গে দক্ষিণা হাওয়া মন ফুরফুরে করে দিল। মিথি চোখ বন্ধ করে অনুভব করলো ভোরের দমকা হাওয়ায় চুল উড়িয়ে দিচ্ছে, সাথে শরীর মন দুটো শীতল করছে। চোখ খুলল মুরগের ডাকে। সূর্য ঘোমটা তুলেছে সবে। হঠাৎ তার চোখ পড়ল জানালার উপরে। দেখতে পেল জানালার শিকে কিছু একটা বাঁধা। মিথি আগ্রহ নিয়ে সুতোয় বাঁধা একটা প্যাকেটটা নিল। কি আছে বুঝতে পারছে না এবার। এখানে এই অবস্থায় কেন, কি কি রাখলো দেখার আগ্রহে খুলল। খোলার সাথে চোখ আনন্দে ঢেউ খেল, মন ভাবনায় পড়ল। প্যাকেটের ভেতরে আর একটা খবরের কাগজে মোড়ানো 2 ডজন কাঁচের ছুরি আর ছোট একটা চিরকুট। খুলে দেখল লেখা আছে, হাসি মুখে বিষাদ মানায় না, সব সময় হেসো, দুঃখ আসলেও গিলে নিয়ে আমি একটু বলিও। মিথি ঠোঁটে লেগে থাকা হাসিটুকু শিথিল হলো। বিষয় নিয়ে ভাবতে লাগলো, তবে কি পিয়াস ভাই রেখেছে? রাতে তো বলল আবার এনে দিবে। তবে কি রাতের মধ্যে এনেছে? হয়তো তিনি ছাড়া আর কেউ বা আনবে। আর কেউ তো মেলায় যায়নি। আপন ভেবে মনে মনে নিল সে। তারপর চুরিগুলো হাতে পড়ল। হাত ঝাঁকিয়ে রিনিঝিনি আওয়াজ তুলল। নিজ মনে খিলখিলি হেসে উঠল। সামান্য জিনিস যেন তার সুখের কারণ, যে সুখ দামি জিনিস দিয়েও কখনো পায় না। সূর্য ডুবছে এখনই। আধার নেমে আসার আগেই সকলের ছোটাছুটি কাজ শেষ করতে হবে। আজ কড়া রোদ হওয়ার কারণে মাটি অনেকটা শক্ত হয়েছে। কাদা কমেছে অনেক জায়গায়। অলিন্দ নীর আজ রঙিন হয়েছে, সেজেছে নববধূ রূপে। আজ শ্রাবণীর গায়ে হলুদ, কাল বিয়ে। গ্রামের মানুষের ভিড় জমেছে দেওয়ান বাড়ির বড় নাতনির গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে। পুরো বাড়ি ছোট বড় রঙিন ঝিকিমিকি বাতি দিয়ে সাজানো হয়েছে। সন্ধে নামতেই লাল নীল সবুজ বাতির আলোয় রঙিন হলো চারপাশ। বাচ্চারা আনন্দে দৌড়াচ্ছে, খেলছে। গ্রামে এর আগে এত আয়োজনে বিয়ে আগে কখনো হয়নি, আর হবেই বা কি করে। দেওয়ান বাড়ির মানুষদের থেকে প্রভাবশালী আর কেউ নেই বললেই চলে। আর যারা আছে তাদের ছেলেমেয়ে বিয়ে হলেও এত আয়োজন হয়নি। মিথি তোদের হলো? মিথি মায়ের ডাক ঘর থেকে দৌড়ে আসলো। মোহনিয়া বেগম মেয়ের দিকে তাকালো। শাড়ি পরেছে, কিন্তু ভালো করে গোছাতে পারেনি। শার্লিনও বেরোলো, তারই একই অবস্থা। তোরা এটা কি পরেছিস? শাড়ি পরেছিস নাকি পেঁচিয়েছিস? শার্লিন মুখ কালো করে বলতো, মামি তুমি পরিয়ে দাও না। আমরা তো পারছি না।
বাড়িতে সবাই কাজে ব্যস্ত। সেজো মামি সুন্দর শাড়ি পরাতে পারে, কিন্তু সে শ্রাবণী আপা আর নবনী আপাকে পরিয়ে দিচ্ছে। তারপর দিবে ওনার মেয়েকে। সিরিয়াল ধরে থাকলে দেখা যাবে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তবুও আমাদের শাড়ি পরা হবে না। মোহনিয়া বেগম কাজের তাড়া দিয়ে বলল, ভাবি যেতে বলল তাড়াতাড়ি। শাহানা কোথায়? আম্মা তো ব্যস্ত আছে, কাজের সময় বলতে গেলে দিবে ধমক। তুমি পরিয়ে দাও না মামি। মোহনিয়া বেগম দম ছাড়লো, উপায় না পেয়ে বলল, ঠিক আছে তাড়াতাড়ি চল, তোদের পরিয়ে দিয়ে যেতে হবে। মোহনিয়া বেগম দুজনকে সুন্দর করে ঢালা শাড়ি পরিয়ে দিল। গ্রামে যেভাবে পরে ঠিক সেভাবে কুঁচি ছাড়া শাড়িতে দুজনকে সুন্দর লাগছে। মোহনিয়া বেগমের কাজ শেষ হতে উঠে পড়ল, বলল, আমার কাজ শেষ, এখন যা সাজ বাকি আছে গোরা একাই করে নে, বলেই চলে গেল। বাকি সাজগোজ শালীন ভালো পারে। মিথি শাড়ির পাড়ের সাথে মিলিয়ে লাল চুড়ি পরল। আজ ভোরে জানালায় রেখে যাওয়া চুড়িগুলো ঢালা হলুদ শাড়িতে লাল পাড় মিলিয়ে লাল কাঁচের চুড়ি আর চোখে সামান্য কাজল পরল। এবার বাকি লাল আলতা পরা। মিথি আলতা পরতে গেলে লেপটে ফেলে। শার্লিন চোখে কাজল দিচ্ছিল, তার আলতা হাতে বসে থাকতে দেখে বুঝতে পারল। কাজল দেওয়া শেষ করে বলল, আমি পরিয়ে দিচ্ছি, দে। আলতা একটা বাটিতে ঢেলে নিল, ছোট তুলিতে করে লাল পাড় আঁকল সুন্দর পায়ে। দুধে আলতা, পায়ে যেন ফুটে উঠেছে আলতা। শার্লিন হেসে বলল, হলুদের সাথে লাল পাড়ওয়ালা শাড়ি পরেছে, সাথে পরেছে লাল কাঁচের চুড়ি, টানা চোখে কাজল এঁকেছ, পায়ে দিয়েছে আলতা, রূপবতী থেকে এবার লাগছে স্নিগ্ধ মায়াবী কন্যা। মিথি লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, কি যে বলো আপা, আমার থেকেও তুমি বেশি সুন্দর, তোমার চোখ আমার কাছে বেশি সুন্দর লাগে। শার্লিন নিজেও পায়ে আলতা দিতে লাগলো। মিথিকে ডাকলো, আলতা শুকিয়ে গেলে রীতিকে ডাক দিস, ও আলতা পড়তে চেয়েছিল, ছোট মন, না দিয়ে দিলে আবার মন খারাপ করবে। মিথি পায়ের দিকে তাকালো, আলতা শুকিয়ে গেছে। বিছানায় থেকে উঠে পড়ল। ঘর থেকে বেরিয়ে সামনে দরজার কাছে যেতে দেখল অনেক মানুষ এসেছে, কিছু ছেলেও আছে। এই এক সমস্যা, যেখানে বেশি ছেলেরা থাকে সেখান দিয়ে হেঁটে যেতেও কেমন লাগে। দরজা সামান্য ভিড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, ওকে কেউ দেখতে পাচ্ছে না। কেউ একজন দূর থেকে লাল আলতা পরা হাত দেখতে পেল। বাহিরে আলো থাকার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে লাল আলতা হাতে সামান্য হলুদ শাড়ির অংশ দেখা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে এলো। মিথি শুনতে পাচ্ছে কেউ এগিয়ে আসছে। কে আসছে দেখার জন্য দরজাটা আরেকটু ফাঁক করে উকি দিতে খুব সম্মুখে দুটো চোখ নজরে আসলো। পুরো মুখখানা দেখতে পেয়ে শটান হয়ে দাঁড়ালো। দরজার ওপাশে প্রহর ভাই দাঁড়িয়ে, এপাশে মিথি। দুজনের দূরত্ব সামান্য, চোখে যেন চোখ পড়ছে আর সরাতে পারছে না। কাজল চোখে আটকে গেছে যে আঁখি, কষ্টসাধ্য ফেরানো সে পলকের দৃষ্টি। মিথি এবার সরে দাঁড়ালো। দরজাটা পুরো খোলার আগেই প্রহর বাড়ির ভেতরে আসলো। তার দৃষ্টি এখনো মিথির দিকে। চোখ থেকে এবার পুরো মিথিকে দেখে নিল। হলুদ শাড়িতে হলুদ পরি লাগছে, কাঁটা হাতে আঙ্গুলে আলতা পড়েছে, লাল চুড়িও রয়েছে। সেদিকে চেয়ে থেকে বলে উঠল, কাজল চোখে না দিয়ে নজর টিকা দিবি, এমন রূপে ঘায়াল বলা তো যায় না, কে হয়? মিথি চোখ টিপি টিপি করে তাকালো। প্রহর ভাইয়ের থেকে এমন কথা সে প্রথম শুনল। তাই বলল, আমাকে কি বেশি সুন্দর লাগছে? শুধু সুন্দর না, অসম্ভব সুন্দর লাগছে, ঠিক যেন অপরূপা। মিথি প্রশংসা শুনে আনন্দ হলো। তখনই শার্লিন ঘর থেকে বলে উঠল, মিথি, রীতিকে ডেকে নিয়ে আসছিস নাকি? মিথি কানে সে ডাক পৌঁছালো। তখন প্রহরের কি হলো কে জানে, তড়িৎ গতিতে বাড়ি থেকে বেরিয়ে গেল। মিথি অবাক চাহনিতে তাকিয়ে রইল। প্রহর গিয়েও আবার ফিরে আসলো। দরজা থেকে বলল, আমি রীতিকে ডাক দিচ্ছি, তৈরি হয়ে একসাথে আসবি। মিথি উত্তর দেওয়ার আগে আবার প্রহর চলে গেল। মিথি ভাবতে ভাবতে ঘরের দিকে গেল। মিথিকে একা আসতে দেখে জিজ্ঞেস করলো, রীতি কোথায়? আসছে। ঠিক তখনই রীতি দৌড়ে আসলো। পেছনে রুহেল
আছে, সাথে রিনিতা এসেছে। রিনিতা হলো সানোয়ার দেওয়ানের মেয়ে, শহর থেকে আজ ভোরে এসেছে। সে মিথির সমবয়সী, ভারী মিষ্টি দেখতে। মিথিকে দেখে বলল, আপু আমাকেও আলতা দিয়ে দাও। আমি পারি না রিনিতা, শালীন আপা দিয়ে দিবে, বসো। শালীন দুজনকে আলতা পরিয়ে দিল। রুহেল তাদের দেখে বলল, মায়া মানুষের কত সাজ বাপরে, ছেলেটা একটা শার্ট বা প্যান্ট বা লুঙ্গি পরলে সাজ শেষ, আর তোদের সাজের শেষ নেই। রাস্তাঘাটে অনিমাকে দেখলে বলো, কানে দুল, পায়ে নুপুর পরে সুন্দর লাগছে, সাজলে পরি লাগে, আর এখানে এসে জ্ঞান দাও, যাও এখান থেকে। মিথির কথায় রুহেলের মুখখানা চুপসে গেল, বেচারা ফেসে গেল। আবার সবার সামনে শার্লিনের মধ্যে প্রশ্ন তুলল, রুহেল ভাই আপনি এসব করে বেড়ান? মেয়েদের পিছনে ঘোরা মোটেও ভালো কাজ নয়। আমি মেয়েদের পিছনে ঘুরি না, শুধু একটা মেয়ের পিছনে ঘুরি, তবুও পাত্তা দেয় না। দেবে কি করে? ঘরে যে শত্রু রয়েছে, সারাক্ষণ আমার নামে বদনাম করে বদমাইশটা, বলে মিথির দিকে রেগে তাকালো। মিথি হি হি করে হেসে উঠল। তখনই বাহির থেকে পিয়াসের কণ্ঠ ভেসে আসলো, তোদের জন্য অনুষ্ঠান থেমে আছে, তাড়াতাড়ি আসবি নাকি শেষ হলে যাবি? শালীন এতটুকু বলেই থেমে গেল। ঘরের দৌড় মারিয়ে চোখ পড়ল মধ্যমণি হয়ে বসে থাকা মেয়েটার ওপর। মিথিকে তো বউ বউ লাগছে, চল তোদের সবগুলোকে একসাথে বিয়ে দিয়ে দেই। পিয়াসের কথায় রীতি দাঁত বাহির করে বলল, মিথির আপার সাথে তোমার বিয়ে দেব। মিথির চোখ পাকালো, বাকি সবে মজা ভেবে হেসে উড়িয়ে দিল। পিয়াস শুধু বলল, তোকে আগে বিয়ে দিতে হবে, সারাদিন বিয়ে বিয়ে করিস, পড়াশোনা নাকি ভালো লাগে না বলিস। রীতি হেসে বলল, ঠিক আছে দাও, এখন চলো না তো অনুষ্ঠান শুরু হবে। সকলে একসাথে বেরোলো। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। বাড়ির বড়রা আগে হলুদ দিয়েছে, এখন দিচ্ছে বাকিরা। স্টেজে শ্রাবণীর পাশে বসে আছে নবনী, শার্লিন, রিনিতা আর মিথি। রীতি একটু আগে উঠে গেছে। চারদিক নাচ গানে মুখরিত হয়ে আছে, আনন্দে মেতে উঠছে অলিন্দ নীর। সবাই হলুদ মাখাতে আসলে বউয়ের সাথে থাকা সবাইকে মিষ্টি ফল খাওয়াচ্ছে। খেতে খেতে মিথির আর খেতে ইচ্ছে করছে না। তখনই পিয়াস আসলো, পরনে হলুদ পাঞ্জাবি। ছেলেরা সব রকম শাড়ি আর মেয়েরা একই রকমের পাঞ্জাবি পরেছে সবাই। পিয়াস এসে শ্রাবণীকে হলুদ মাখালো, সাথে মজা করে বাকিদের মাখালো। মিথিকে মিষ্টি খাওয়াতে গেলে সে খেতে চায় না। পিয়াস জোর করাতে চামিচ মুখে নেয়। তখনই চোখ পড়ে হলুদ পাঞ্জাবি পরে দূরে দাঁড়িয়ে আছে প্রহর। দৃষ্টি তাদের দিকে, দৃষ্টি বড় করুণ লাগছে। তখনই মনে পড়ল শ্রাবণীর কথা। নিজ মনে ভাবা, শ্রাবণীকে প্রহর পছন্দ করে, এজন্য হয়তো কষ্ট পাচ্ছে। মিথির খারাপ লাগলো, সবাইকে আসছি বলে উঠে পড়ল। প্রহর ততক্ষণে সেখান থেকে অন্য পাশে চলে গিয়েছে। গায়ে হলুদের স্টেজ মূলত বাড়ির বাহিরে করা হয়েছে জায়গা কমতির কারণে। মিথি বাহিরে এসে প্রহরকে কোথাও দেখতে পেল না। আশেপাশে উকি ঝুঁকি দিল আর একবার। ওখানে উকি দিয়ে কাকে খুঁজছিস? মিথি আচমকা কণ্ঠে চমকে ওঠে। পিয়াস ভুরু কুচকে তাকিয়ে আছে। মিথি আমতা আমতা করে বলল, ওই রীতিকে খুঁজছিলাম, বাড়িতে গেল এলো না। পিয়াস শুনল কিছু বলতে গিয়ে নজর পড়ল মিথির হাতের দিকে। চুরি কই পাইলি? কালনা ভেঙে গেল। মিথি অবাক হলো, সে তো ভেবেছিল পিয়াস ভাই দিয়েছে, এখন তিনি এমন বলছেন কেন? কেন আপনি আনেননি? পিয়াসের সরল উত্তর, না ভেবেছিলাম আজ আনবো, কিন্তু ব্যস্ততায় ভুলে গেছিলাম। তাহলে কে এনেছে? ও তাহলে হয়তো আব্বা এনেছে। ঠিক তখনই মানিক সাহেব সেখানে উপস্থিত হলেন। মেয়েকে টেনে নিয়ে গেলেন এক লোকের সামনে। মিথি পিয়াস আনেননি শুনে মিছিমিছি বলল, তার আব্বা এনেছে, সে বাহির করবে কে রেখেছে। কেউ বা এমন চিরকুট লিখেছে। আজ যে শুক্রবার, সন্ধ্যা হতেই পাত্রপক্ষ এসে হাজির হয়েছে। পাশের গ্রাম হওয়াতে দেরিতে এসেছে। জামাই দেখার জন্য মানুষের ভিড় লেগেছে। গ্রামের রীতিনীতি অন্যরকম। জামাইকে গাড়ি থেকে নামিয়ে গেইটে গিয়ে ঘটল বিপত্তি। জামাই নেমে আসলো। গেট ধরে দাঁড়িয়ে আছে নবনী, শার্লিন, মিথি আর রিনিতা। পাত্রপক্ষের একজন ছেলে, হয়তো জামাইয়ের কাজিন হবে। গেট ফিতে কাটতে কাঁচি বাহির করতে হবে ফুলের স্তূপ থেকে। যে পাবে সে ফিতে কাটবে, এমনই নিয়ম। ছেলের কাজিন খুঁজে পায়
পাত্র আর তার কাজিন ফিতে কেটে কাশি মিথির দিকে বাড়িয়ে দিল। কাশি নেওয়ার জন্য মিথি হাত পাততে হাত ছুঁয়ে দিল সবার আড়ালে। সবাই তখন জামাই নিয়ে যেতে ব্যস্ত। মিথি প্রথমে ভুল করে মনে করলো, পরে বুঝতে পারল। যখন পানির গ্লাস চাইল, মিথি গ্লাস এগিয়ে দিলে মিথির আঙ্গুলের ওপর আঙ্গুল ধরে রেখে ইচ্ছে করে ধরেছে এবং নজরও তার ভালো না। মিথি তার ঝটকায় হাত সরিয়ে নিল। প্রহর সবে কোত্থেকে যেন আসলো, তখনই ছেলেটি সেখান থেকে চলে গেল। হাত একটু পরেই ছেড়ে দিয়েছিল। প্রহর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মনে হলো তাকে দেখে ছেলেটি কেমন করে পালালো। মিথি ভয় পেয়েছিল। দূরে প্রহরকে আসতে দেখে বুঝতে পারল তাকে দেখে পালিয়েছে। প্রহর মিথির চোখ মুখ দেখে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? ছেলেটা কি কিছু বলেছিল নাকি? মিথি তাকালো। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে মাথা নাড়িয়ে না বলল। প্রহরের মন খারাপ, ব্যতীত হৃদয়, এজন্য তার বলল না। তবে ছেলেটাকে সাহায্য করবে বলে ভাবল। প্রহরের সাথে বাড়ির ভেতরে আসতে পা চালালো। মিথির কিছু প্রশ্ন করতে মন চাইলেও এত মানুষের ভিড়ে আর হলো না। প্রহর যাওয়ার আগে শুধু বলল, সবাই কিন্তু ভালো না, আশেপাশে অনেক ছেলে আছে, দূরে থাকবি। মিথি মাথা নাড়িয়ে চলে গেল। স্টেজে জামাইকে বসানো হয়েছে, খাবার পরিবেশন করতে হবে শালিকাদের। মিথি সেখানে উপস্থিত হলো, কিন্তু সেই ছেলেটা তারই দিকে তাকিয়ে আছে। সে তাকানো তাকে অস্বস্তি দিচ্ছে। মিথি রাগ করে সেখান থেকে চলে আসলো। তখনই তার বিনু ফুপু সামনে আসলো। কোলে তার 5 বছরের মেয়ে বিন্দিয়া। ফুপু, এত দেরি করে আসলে কেন? সব আনন্দ তো শেষ হয়ে গেল। বিনু নিঃশ্বাসের উত্তর দিল, আর বলিস না, তোর ফুপার একজন চাচা কাল সন্ধ্যায় মারা যায়। মাটি হলো আজ দুপুরে। এত লোকজন সব রেখে তো আর আসা যায় না, তাই দেরি হলো। শ্রাবণী কোন ঘরে? মিথি ইশারে দেখিয়ে দিয়ে একসাথে চলল। বাড়ির ভেতরে যেতেই সুচরিতা আর অরুণার সাথে দেখা। তারাও জানতে চাইল এত দেরিতে কেন আসলো। শাহানা তাকে জড়িয়ে ধরল। কাজিন বলে কথা, ছোটবেলায় কত স্মৃতি জমে আছে। সময়ের সাথে সব পরিবর্তন হয়েছে। সবাই স্বামী সংসার নিয়ে ব্যস্ত। বিনু দেখল আর এক পাশে মেরিনা দাঁড়িয়ে আছে। বিনু ধীরে তার সামনে গেলে তখনই আবার সেলিম হাজির হলো। স্ত্রীকে কিছু বলার জন্য উদ্যত হতেই, কেমন আছেন ভাবি? মেরিনা উত্তর দিল না। সেলিম তাকালো। বিনুকে দেখলে তার নিজের স্বার্থপর মনে হয়। আপনি কেমন আছেন সেলিম ভাই? ভালো আছি, তুই কেমন আছিস? বিনু মেয়েকে জড়িয়ে ধরে হেসে বলল, স্বামী সন্তান সংসার সব নিয়ে ভালো আছি, ব্যাস। এতটুকু কথা সেলিমের হৃদয় কম্পিত করলো। বিনু কি তাকে খোঁচা দিতে বলল? মেরিনা চুপচাপ সেখান থেকে চলে গেল। পিছু নিল সেলিম। বিনু আর মিথি গেল শ্রাবণীর ঘরে। বিয়ে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। রাত 9টা বাজতে প্রায় সকলে চলে গেল। সারাদিনের মতো এখন আর ভিড় নেই। বাড়ির মানুষ আর কিছু আত্মীয় স্বজন যারা আছে, মিথির মা ওই বাড়িতে আছে। তাদের গত 4-5 দিনের জন্য বাড়িতে রান্না বন্ধ। বিয়ে তারপর 18 জামাই আসবে, সে পর্যন্ত এই বাড়িতেই খাবে, এই নির্দেশ শমশের দেওয়ানের। মিথির মাথার গরম লাগছে। ঘরে সে ফ্যান ছাড়ল। দরজা বন্ধ করে শরীরে জড়ানো জর্জেট ঘাগরাটা পাল্টে একটা সুতি জামা পরল। হাতের চুড়িগুলো খুলে রাখতে চেয়েও রাখল না। চুড়িগুলো ভীষণ সুন্দর, চিকচিক করছে। বাড়িতে শুধু মানিক সাহেব আছেন, বাকি সবাই ওই বাড়িতে। মিথিও যাবে, দুপুরে খেয়েছিল, তারপর আর খায়নি। মিথি সোজা শালিনের ঘরে গেল দুজনে একসাথে খাবে বলে। গিয়ে দেখল শালিন নেই, শুধু শাহানা আছে। ফুপু, শালিন আপা কোথায়? ছাদে গেল মনে হয়। তখন দেখলাম। দেখিনি তো ছাদে আছে নাকি নবনীর ঘরে। মিথি ঘর থেকে বেরিয়ে আসলো। পথে দেখা হলো শমশের দেওয়ানের সঙ্গে। তিনি বললেন, কই যাস? আয় খেতে আয়, সকলে বসে এসছে। মিথি তাড়া দিয়ে যেতে যেতে বলল, এখনই আসছে দাদু, তুমি যাও। ছাদে যাওয়ার আগে একটি ঘরের সামনে এসে থমকে গেল। দরজা অর্ধ খোলা। সে ফাঁক উঁকি দিয়ে দিল, কিন্তু ঘরে কেউ নেই। মনে মনে ভাবল, হয়তো কষ্টে দুঃখে মন খারাপ করে কোথাও বসে আছে। ইস, মানুষটার জন্য খারাপ লাগছে। আগে জানতে পারলে শ্রাবণী আপার সাথে কথা বলতাম। দুঃখ প্রকাশ করে ছাদে গেল। পুরো অন্ধকার ছাদ, কিছু দেখা যাচ্ছে না। মিথি ছাদের দরজায় দাঁড়িয়ে ডাকলো, শালিন আপা আছো? কোনো সাড়া নেই। মিথির এবার ভয় লাগলো।
সে আবার প্রচণ্ড ভূতে ভয় পায়। গ্রামে ভূতের উপদ্রব বেশি। মিথি আরেকবার ডাকলো, আপা আসো। এবারও সারা না পেয়ে আসতে নিল। তখনই কারো পায়ের আওয়াজ শুনতে পেল। চমকে তাকালো মিথি। ছাদে শেষ প্রান্ত হতে কেউ হেঁটে আসছে। অন্ধকারে শুধু ছায়ামূর্তির মতো দেখা যাচ্ছে। মিথির গা শিউরে উঠল, ভয়ে শরীর কাঁপছে। এ রাতে ছাদে একা ভূত যদি তার ঘাড় মটকে দেয় তবে? মিথি আবার ভয় ভয় উচ্চারণ করল, কে? আমি। রাশভারী কণ্ঠ শুনে মিথি চমকালো। এটা তো প্রহর ভাইয়ের কণ্ঠ। ততক্ষণে প্রহর তার সামনে এসে দাঁড়ালো। এবার আবছা মুখখানা দেখা যাচ্ছে। মিথির ভয়ার্ত চেহারা দেখে বলল, ভূত ভেবে এত ভয় পাচ্ছিলি? জানিস, ভূতের চেয়ে ভয়ঙ্কর হলো কিছু মানুষ। তাদের মতো হিংস্র জানোয়ার কেউ না। আমার তো মানুষে ভয় করে না, ভূতে ভয় করে। মানুষের ভয়ঙ্কর রূপের সাথে পরিচয় হয়নি, তাই ভয় পাইসনি। আজকে সন্ধ্যায় কেমন ভয় লাগছিল? মিথি বিস্মিত চোখে তাকালো, জিজ্ঞেস করলো, কিসের ভয়? ওই ছেলেটার দৃষ্টি, অনুমতিবিহীন অস্বস্তিকর হাতের ছোঁয়া। মিথি অনেকটাই চমকে উঠল। এ কথা প্রহর ভাই কি করে জানল? সে তো কেবল একজনকেই বলেছিল। প্রহরের আবার প্রশ্ন এলো, সেখানে থাপ্পড় মানিসনি কেন? ইচ্ছে করছিল হাত ভেঙে দেই। মিথি মাথা নিচু করে উত্তর দিল, বলার মতো সুযোগ পাইনি। প্রথমে বুঝিনি, আর পরে যখন বুঝলাম তখন আপনি আশাতে পালিয়ে গেল। প্রহর আর কিছু বলল না, ধীর পায়ে ছাদের কিনারার দিকে গেল। মিথির কিছু প্রশ্ন ছিল, তা জানতে সেও পিছু নিল। দাঁড়ালো প্রহরের ঠিক পাশে। প্রথমে জিজ্ঞেস করলো, এই অন্ধকারে কি করছিলেন? অন্ধকার আমার ভীষণ প্রিয়। তার থেকে বেশি প্রিয় আমার শুকতারা। তাই তো অন্ধকার আকাশে শুকতারাকে দেখছি আর উপলব্ধি করছি সে আমার হৃদয় আকাশে বাঁধন ছাড়া ঘুড়ি হয়ে উড়ে। কোনো এক আকাশ তাকে সুতোর বাঁধনে বাঁধার চেষ্টা করছে। আপনি কি শ্রাবণী আপাকে পছন্দ করতেন? মিথির এমন প্রশ্নে প্রহর তাকালো। মুখের আদল স্বাভাবিক, তবে কপাল গাঢ় ভাঁজ। একটুখানি ভেবে বলল, কেন এমন মনে হলো? মিথি প্রহরের দিকে চেয়ে বলল, সেদিন বললেন যাকে চান তাকে পাওয়া হবে না। কাল গায়ে হলুদের অনুষ্ঠান দেখলাম আপনি দূরে দাঁড়িয়ে দেখছিলেন বিষণ্ণ মন নিয়ে, তাই। প্রহর ঝঙ্কার তুলে হেসে ফেলল। মিথির পানে চেয়ে বলল, এতটুকু দেখেই ধারণা? দূর থেকে তো অন্য কাউকেও দেখতে পারি। তাছাড়া আমার বিষণ্ণ মন প্রায় সময় থাকে, কেবল তার মুখ দেখলে হাসি আসে। তাহলে কে আছে আপনার মনে? মিথির আগ্রহ জানলো জানার। সে আগ্রহ যদি সে বুঝত তবে কি আর এত মন খারাপ হতো? প্রহর আকাশপানে তাকে রইল। খানিক বাদে মুখ খুলল আর বলল, সে আমার কাছে দূর আকাশের শুকতারার মতো। দূর থেকে দেখলেই সুখ সুখ অনুভব হয়, না দেখলে আমাবস্যায় ছেয়ে যায় হৃদয়। কিসের এত বাধ্যবাধকতা প্রহর ভাই? আপনি চাইলে তাকে নিজের করতে পারেন না? সে কি আপনি ভালোবাসে না? প্রহর মিথির বোকা প্রশ্নে হাসল, আনমনে উত্তর দিল, সে তো জানে না ভালোবাসবে কি করে। বাধ্যবাধকতা আমার নিজের মধ্যে কি আছে আমার? কেন হবে সে আমার? আর কেনই বা দিবে তাকে আমার নিঃস্ব ঘরে? তার জন্য সুখ অপেক্ষা করছে, পারিবারিক, আর্থিক, জীবনসঙ্গী ভিত্তিক। অর্থ দিয়ে কি সুখ হয় প্রহর ভাই? যদি হতো তবে আপনার মা কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিল? প্রহর এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মেয়েটা এত কথা জানলো কিভাবে, গুছিয়ে বলছে কিভাবে? সে একটু অবাক হলো। চোখ বন্ধ করে কিছু স্মরণ করে উত্তরে বলল, অর্থ সুখ না দিলেও বিলাসিতা দেয়। আজকাল মানুষ সুখ বলতে অর্থই বোঝায়। কজন বাবা ভালোবাসা দেখে মেয়েকে তুলে দেয়। মিথি ভাবল, সত্যি তো তাই। কজন বাবা দেয়। এই অর্থ আর বংশমর্যাদা না থাকার কারণে তো প্রীতি আপা আজও এ বাড়িতে আসতে পারে না। অন্ধকারে প্রহরের পানে সে আবার জানতে চাইল, সে মেয়ে কি আমাদের পরিচিত? সেটা না হয় অজানা থাকুক, কিছু অনুভূতি প্রকাশ করতে নেই। যদি একপাক্ষিক ভালোবাসা, তাহলে তো আরও প্রকাশ করতে নেই। এতটুকু বলে থামল প্রহর। হঠাৎ একটা প্রশ্ন জাগতে আবার জিজ্ঞেস করলো, তোর কাছে কে বেশি পছন্দের, আমি নাকি পিয়াস ভাই? সত্যি বলবি? মিথি প্রথমে একটু ভাবলো, স্বাভাবিকভাবে সত্যিটা উত্তরে জানালো, আপনি দূরে থাকেন, আপনার সাথে দূরত্বটাই বেশি। তেমনভাবে কখনো মেশা হয়নি। আর পিয়াস ভাইয়ের সাথে সম্পর্কটা অন্যরকম। কোনো আবদার করলে না করে না, আম্মা দৌড়ানি দিলেও বাঁচায়। এমন অনেক কিছু আছে।
সেজন্য প্রিয়াস ভাই একটু বেশি পছন্দের, তাই বলে ভাববেন না আপনি অপছন্দের, দুজনে পছন্দের। প্রহর মনোযোগ দিয়ে শুনল, কিছু অনুভূতি আড়াল হলো। নীরস মুখে হাসি মারিয়ে বলল, ঠিক আছে এখন যা। নিচ থেকে মনে হয় ডাকছে। শার্লিন ছাদে এসেছিল, কিন্তু তুই আসার একটু আগেই নেমে গেল। মিথির প্রবল আগ্রহ ব্যথিত হলো। বুঝতে পারলো প্রহর বলবে না, তাই পা বাড়ল ছাদ থেকে, আর মনে মনে ভাবল, কার জন্য এত অনুভূতি? সে কি আসলে ভাগ্যবতী? কিন্তু তাকে তো পাবে না প্রহর ভাই। যদি জানতাম কে সে, তবে এনে দেওয়ার চেষ্টা করতাম। তার বিষাদময় জীবনে আরও বিষাদ সহ্য হয় না। দুঃখের মধ্যে মানুষটার বাস, আবার সে দুঃখ তবে তার হৃদয়ের আবাসস্থল। এটা ভাবতেও কষ্ট লাগে নিজেরই, সেখানে মানুষটা সব সহ্য করে। প্রহর পিছন ফিরে তাকালো, ততক্ষণে মিথি সিঁড়ি বেয়ে নেমে গেছে। তার যাওয়ার পথের দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটের কোণের হাসি বর্জন করে বললাম, যার জন্য মন পিঞ্জরায় ভালোবাসা পুষি, সেই বলে ভালোবাসি কোন সে পাখি। সে আমার মন পিঞ্জরায় একান্ত সুখ পাখি। একদিন সে পাখি উড়াল দিলে মিলবে কেবল পিঞ্জিরা খালি জল ভরা আখি। কালে পরিবর্তনে পরিবর্তন হয়েছে অনেক কিছু। কেটে গেছে কয়েক মাস। বর্ষায় টইটুম্বুর জল, নদীর উথাল পাতাল স্রোত, বৃষ্টির টুপটাপ শব্দ যেন এখন কেবল স্মৃতির পাতা। শরতের সাদা কাশফুল মাঠে আর দেখা যায় না। শিউলির ঘ্রাণও হারিয়ে গেছে কুয়াশার ভাঁজে। শীতের হিমেল হাওয়া, নিস্তব্ধ সকালের ঘোলাটে কুয়াশা কেটে গেছে অনেক আগেই। এখন প্রকৃতি পেয়েছে নতুন সাজ। আগমন ঘটেছে ফাগুন রঙা বসন্তের। মাঠ জুড়ে কৃষ্ণচূড়ার আগুন, লাল রং। পথের ধারে কদমের ডালে নতুন কুড়ির উকি। বকুল ফুলের মিষ্টি গন্ধে ভরে গেছে চারিদিক। মৃদুমন্দ বাতাসে কানে বাজে কোকিলের মধুর ডাক। আর আকাশে যেন নীলসে সোনালি রঙে সেজে ওঠে প্রতিভোরে। মধ্যরাতে যখন সবাই গভীর ঘুমে, তখন কেউ নির্ঘুম রজনী কাটিয়ে খুচরো অনুভূতির চিঠি লিখছে। প্রিয় সুক্তানা, তোমায় নিয়ে ভাবতে গেলেই অবাধ্য মন উতলা হয়ে যায়। ইচ্ছে করে ছুটে যাই, জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে রই, কিন্তু তা অসম্ভবের চেয়ে অসম্ভব। কি আছে তোমার এই কাজল চোখে? কেন এই চোখে তাকালেই নিজেকে মাতাল লাগে, নিজের করার ইচ্ছে জাগে। ভোরের শেষে শুকতারার দেখা পেলেও তুমি নামক সুখ পাখিকে দেখতে পাই না। যাকে আমি সুখ পাখি, শুকতারা আরও শত নামে ডাকতে ভালোবাসি। ভাবছ শুকতারা কেন ডাকছি? তবে শোনো, আজকের মতো একদিন নির্ঘুম এক গভীর রাতে হঠাৎ অনুভব করলাম তুমি আমার হৃদয়ের সাথে কিভাবে যেন জড়িয়ে আছো। চোখ বন্ধ করলো, তোমার মুখাবয়ব ভেসে ওঠে। রাস্তার পাশে জোড়া চুরি দেখল, তোমার সনে ঘর বাঁধার স্বপ্ন আঁকে। গভীর রাতে হুট করে তোমার কথা ভেবে ঘুম ভেঙে যায়। কোনো কিছুতে মন স্থির করতে পারি না, ঘুমাতে পারি না। প্রথমে মানতে চাইনি, কিন্তু হৃদয় তো মেনে বসেছিল। নিজের হৃদয়ের সাথে বোঝাপড়া করে বুঝলাম হৃদয়ের অনুভূতি কখনো মিথ্যে বলে না। হুট করে মনে আসলো তোমায় কি বলে ডাকবো। ভেবেও যখন পেলাম না, তখন ভোরের আকাশের দিকে তাকালাম। দেখলাম জল জল করছে শুকতারা। সেই থেকে তোমায় শুকতারা ডাকি, তবে সে নাম সবার আড়ালেই রাখি। তুমি আমার কাছে দূর আকাশে শুকতারার মতো। শুকতারা কেন বললাম ভাবতেই পারো। মানুষ প্রিয়জনকে চাঁদের সাথে তুলনা করে, তবে আমি শুকতারার সাথে কেন করছি? কেন জানো? কারণ চাঁদের গায়ে কলঙ্ক থাকে, তুমি তো নিষ্কলঙ্ক পবিত্র ফুল, আমার ব্যক্তিগত শুকতারা। যাকে দূর থেকে দেখেও সুখ সুখ অনুভব হয়, আবার যখন দেখি না তখন আমাবস্যায় ছেয়ে যায় এ হৃদয়। আমি জানি তোমায় পাওয়ার সাধ্য আমার নেই, শুধু দূর থেকে দেখে যাব। একদিন হয়তো হারিয়ে ফেলব, তারপরেও তুমি আমার জীবনে নির্বাসিত শুকতারা হয়ে থাকবে আজীবন। ইতি শুকতারার আকাশ প্রেমিক। এতটুকু লিখে প্রহর দীর্ঘশ্বাস ফেলল। আজকে বড্ড তার শুকতারার কথা মনে পড়ছে, দেখতে ইচ্ছে করছে। সেই যে শ্রাবণের বিয়ে শেষ করে এলাম, আর যা হয়নি। চাইলে যেতেই পারত, কিন্তু যা পাওয়া হবে না, চোখের সামনে দেখে লোভ বাড়ানো উচিত হবে না।
সত্তা এমন কথা বললেও মন চাইছে ছুটে যেতে, তাকে এক নজর দেখে আসতে। চোখের তৃষ্ণা যে বড় তৃষ্ণা। পানির পিপাসা যেমন গলা শুকিয়ে যায়, চোখের তৃষ্ণায় তেমন ছটফটিয়ে বেড়ায় হৃদয়। অনার্স শেষ হয়েছে, এখন মাস্টার্সে ভর্তি হতে হবে। চাকরির জন্য কয়েক জায়গায় আবেদন করেছে, ইন্টারভিউ দিয়েছে, দেখা যাক কি হয়। চাকরি তো সোনার হরিণ, তার ভাগ্যে আবার কয়লা ছাড়া কিছু জোটে না। তার জীবনে অন্ধকার মানায় আলোর রেখা নেই, তাই তো জীবনে সে অন্ধকারকে সঙ্গী করেছে। আলোর আশা বাদ দিয়ে নিজেকে ব্যর্থ বলে হার মেনেছে। প্রহর হাতের কলমখানা রাখল, খাতা বন্ধ করে চেয়ার ছেড়ে সবে উঠতে যাবে, তখন পিছনে চোখ পড়ল। দাঁড়িয়ে আছে তার প্রাণপ্রিয় বন্ধু পাভেল, চোখ নিবদ্ধ প্রহরের দিকে। ব্যর্থ প্রেমিকের ন্যায় রাত জেগে কি লিখছিস? ভালোবাসিস বলার মুরত নেই, ভালোবাসছিলি কেন? এমন ভালোবাসা দেখতে আমার গা জ্বলে যায়। ভালো তো বাসতে চাইনি, মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। একটু থেমে প্রহর আবার বলে উঠল, ভালোবাসা অনুমতিবিহীনভাবে আসে। তীব্র অনুভূতি হৃদয় জুড়ে ভালোবাসা তৈরি করে। পাভেল এগিয়ে এলো, প্রহরকে টেনে বসালো বিছানায়, নিজেও গিয়ে বসলো তার পাশে। তারা তিনজন মিলে হোস্টেলের একটা রুমে থাকে। আরও একজন আছে, সে এখন গভীর ঘুমে। পাভেল প্রহরকে ঘুমাতে ইশারা করলো। প্রহর শুতেই সে বলল, পাওয়া না পাওয়া পরের হিসেব, আগে অনুভূতি ব্যক্ত করে দেখ। হতেও পারে সে তোরে চাইল। সে চাইলে হবে? পরিবারের সবাই আছে, তাদের অপছন্দের হতে চায় না, তাদের মতামত দেয়া আছে অনেক আগে। সেই হিসেবে তাকে কেউ মনের খাঁচে বন্দি করতে চায়। আমি মাঝখানে এসে সব শেষ করে দিতে চাই না। পাভেল অসন্তোষ হলো, কিছুটা কপট রেগে বলল, অন্যের কথা ভাবলে ভালোবাসার মানুষকে কখনই পাবি না। মানুষ বলে ভালোবাসার স্বার্থ থাকতে নেই, কিন্তু আমি বলি ভালোবাসার স্বার্থ থাকতে হয়। সেই ভালোবাসার মানুষটাকে পাওয়ার স্বার্থ বুঝি না। তোর এত কিসের বাধ্যবাধকতা? পাভেল কথায় প্রহর হাসল, কাঁথা টেনে নিয়ে চলন্ত ফ্যানের দিকে তাকে বলল, তুইও তো দেখি তার মতো কথা বলছিস। কেউ সোনা রেখে কেন কলাকে বেছে নিবে? কেউ কেনই বা সুপাত্র থাকতে আমার মতো বেকারের হাতে মেয়ে দিবে? পাভেল নিশ্চুপ থাকলো। এবার এ কথা যথার্থ বটে। খানিক চুপ থেকে সে গাঢ় স্বরে বলে উঠল, কেউ পেয়েও হারানোর ভয়ে সিটিয়ে থাকে, কেউ বা পাবে না ভেবেই দূরত্ব বাড়ায়। পাশ থেকে আসিফ আর মোড়া দিয়ে উঠল, চোখ খুলে তাদের স্বল্প কথা শুনে জবাব দিল, তুই ভয় পাবি কেন? হিমি তোকে ভীষণ ভালোবাসে, আজ বললে আজই চলে আসবে। বড়লোক বাবার একমাত্র মেয়ে, সবকিছু তুই পাবি। পাভেল হাসল। প্রহর নিশ্চুপ হয়ে শুয়ে আছে, তার হাসি অন্ধকারে দৃষ্টিগোচর হলো না। দৃষ্টির আড়ালে কত কিছু থাকে, সব হাসি থেকে আনন্দ থাকে, কিছু হাসি বিষাদেও হতে পারে। বেকারদের কপালে বড়লোক বাবার মেয়ে প্রেমিকা হিসেবে জুটলেও জীবনসঙ্গী হিসেবে ভাগ্যে জোটে না। এতটুকু বলে পাভেল কাঁথা গায়ে জড়ালো। প্রহর চোখ বন্ধ করেছে, আসিফ তাকিয়ে রইল। একটু পরে সেও চোখ বুঝল, ঘুমের রাজ্যে পাড়ি জমালো। নিশাচর পাখিরা আকাশে উড়ে বেড়াতে লাগলো। নিস্তব্ধ রজনী কেটে গেল নির্বিশেষে। মিথি পুকুর পাড়ে বসে আছে। কেন জানি আজ অকারণে মন খারাপ। এসএসসি পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগেই। পরীক্ষার সময় কি যে অসুস্থতায় পড়েছিল, ঠিকমতো খেতে পারেনি, পড়তে পারেনি, তবু মোটামুটি পরীক্ষা দিয়েছে। মানিক সাহেব বলেছে, সুস্থতা আগে, যা হবার হবে, চিন্তা না করতে। কারো পায়ের আওয়াজে মিথি পিছনে তাকালো। শার্লিন আর নবনী এসে পাশে বসলো। নবনী মিথির গোমড়া মুখ দেখে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে? মন খারাপ কেন? মিথির কানে কথা পৌঁছালো কিনা জানি না, তার উত্তর না পেয়ে শার্লিন মজাচ্ছলে বলল, মিথির না হওয়া স্বামীর দুঃখে মনমরা হয়ে গেছে, বেচারিকে নিতে আসে না বলে। মিথি এবার না চাইতেও হাসলো। শার্লিন তো এই চেয়েছিল। নবনী কিছু বলার আগে মিথি জানতে চাইল, তোমার বিয়ে কবে বলো তো? কতদিন বিয়ে খায়নি? নবনীর দাঁত বাহির করে বলল, ওর বিয়ে বাদ, তোর বিয়ে খাওয়ার জন্য তৈরি হয়, নিজের বিয়ে নিজে খাওয়ার অনুভূতি দেখবি। মিথি বুঝলো না, চোখ ফিরে চিন্তা করে জানতে ছিল, মানে সময় হলে বুঝবি, সেই সময় খুব শীঘ্রই আসবে। শার্লিন কপালে ভাঁজ ফেললো, ভাবুক হয়ে খানিক ভাবতেই হয়তো কিছুটা আঁচ করতে পারলো। তার মুখের আদল পরিবর্তন হয়ে এলো। ভালোর মাঝেও খারাপ কিছু হতে চলেছে, তবে ভাগ্য বড় বেঈমান। যার ভালোর অভাব নেই তাকে আরো ভালো ঢেলে দেয়, আর যার দুঃখের শেষ নেই তাকে আরো দুঃখের সাগরে ডুবিয়ে দেয়।
সুচরিতা বেগম দুপুরে খাওয়া শেষ করে সবে ঘরে এলো। সুলাইমান দেওয়ান বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল। স্ত্রীকে দেখে চোখ খুলল, বলল, পিয়াসের বিয়ে নিয়ে কিছু ভাবছো? সময় তো হলো, এখন কি বিয়েটা দিব না? সুচরিতা বেগম স্বামীর পাশে বসে বিছানার চাদর ঠিক করতে করতে উত্তর দিল, আব্বার সাথে কথা বলেন আগে, তারপর মানিকের সাথে আলোচনা করে সবাই মিলে করব। পিয়াসকে রাজি হবে? হবে না কেন? সে তো আগে থেকে জানে। অমত থাকলে বলতো একদিন মন বুঝেছি, চুপ ছিল, মানে রাজি নিশ্চয়ই। সুলেমান আর কথা বলল না, চুপচাপ বিছানা থেকে উঠে পড়ল। আজকে বড় পুকুরের দিকে একটু যেতে হবে, পুকুরে মাছ তুলে বাজারে নিবে, সেসব কথা বলতে হবে। মিথি এখন ফ্রি, পড়াশোনা নেই, স্কুল নেই। আপা, তোমার এখন ভালো, আমাকে শুধু একা একা পড়তে হয়, আমাকে বলো না পড়বো না। রীতি রেহেন কথা শুনে মিথি বলল, না না, তুই পড়তে বস, কয়দিন পর অর্ধবার্ষিক পরীক্ষা যে, সাসি আমার ডাকছে, তাড়াতাড়ি যা, পড়া শেষ করে আসবি। রীতি মন খারাপ করে চলে গেল। মিথি তার দিকে চেয়ে হাসছে আর ভাবছে, পড়া চোর, এর মতো আর কেউ নেই। পড়ার ভয়ে এই বয়সে বিয়ে করতে চায়। বিয়ে যে কত মজা লিলি বুবু বলে তাও সে বোঝে না।